फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। শুভ পঞ্চমী। আজ হলো পঞ্চমী, তো সবাইকে জানাই শুভ পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের এবং সমবয়সীদের আমার অগাধ ভালোবাসা। তো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো ম্যান্ডি আমার সোনা বুনু। কেউ কথা বলবার না, ওটা আমার সোনা বুনু, আমার সোনা বুনু, আমি দুটু বাবা। আমার সোনা বুনুর ভিডিও নিয়ে আমি চলে এসেছি কন্ট্রোভার্সি করতে। তো গতকালকে তোমরা ম্যান্ডির ভিডিওটা দেখেছো, ঠিক আছে, ইনক্লুডিং মি। তো আমি তো টাইটেল থাম্বনেল দেখেই, মানে ম্যান্ডির ভিডিও টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছি, আর দিলটা দেখো আমার সোনা বুনি, এটা আমার সোনা বুনু। দেখো, কন্ট্রোভার্সি তো সবাই সবাইকে নিয়ে করে, ঠিক আছে, মানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই ব্লগারদেরকে নিয়ে বা কেউ আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়েও করে। তো এইভাবে তো চলতেই থাকে, কিন্তু খুব কম এরকম আছে যারা কিনা প্রপার ওয়েতে রিয়াকশান দেয়, তাই না? আর সেই রিয়াকশানটা পাওয়া মানে তুমি যে কন্ট্রোভার্সিটা করছো সেটা কিন্তু সার্থক। একভাবে তো সার্থক হয় তুমি আর্ন হলে পরে, মানুষ দেখলে পরে, ভিউয়ার্সরা দেখলে পরে, সেখান থেকে যে ভালোবাসাটা পয়সা হয়ে আসে আমাদের কাছে, সেটা কিন্তু আমাদের একটা সার্থকতা, সফলতা, সার্থকতা, হ্যাঁ, প্লাস সফলতা। আবার যাকে নিয়ে করছো তার যদি তার কাছ থেকে কোনো ব্যাড গুড যে কোনো তোমরা রিয়াকশান পাও, আমরা রিয়াকশান পাই, তাহলে কিন্তু সেটা সেই সফলতার মাত্রাটা আরও বেড়ে যায়। তো আমার ক্ষেত্রে এই মাত্রাটা অনেকটাই বেশি, কারণ ব্যাড গুড রিয়াকশান দেওয়া তার থেকে বেশি বাড়িতে নোটিশ, এত রিয়াকশান দেয়, বাড়িতে নোটিশ আসে, আমি কোর্টে যাই, থানায় যাই, তো আমার কাছে রিয়াকশানগুলো এত আসে। আমি আগেও ভাবতাম মার্ডার করলে, তারপরে যেগুলো আর কি অফেন্স, রিয়েলি অফেন্স, ঠিক আছে, তো তার জন্য মানুষকে কোর্ট থানা এসবের দ্বারস্থ হতে হয় অ্যাজ এ ভিকটিম হিসাবে অর অ্যাজ এ অ্যাকিউজড হিসেবে। কিন্তু এই ওয়াইটিতে এসে দেখছি ও আমাকে এটা বলেছে, কেন বলেছে, আমি দেখিয়েছি তাই বলতেই হবে, এইরকম পারপাসেও মানুষকে মানে আর কি থানা পুলিশের কাছে ছোটাছুটি করতে হয়, ঠিক আছে। তো আমার কাছ থেকে আমাকে মানুষে বেশি রিয়াকশান দিয়ে ফেলে, আর সেই রিয়াকশান নোটিশ হয়ে আমার বাড়িতে চলে আসে। তো যাই হোক, ম্যান্ডি গতকালকে ভিডিওটা যে বানিয়েছে সেখানে প্রথম থেকে যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো নিয়ে পরে আসছে। ওখানে তো দেদার কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ও ছুড়ে দিয়েছে, ঠিক আছে, ও না চাইলেও ছুড়ে দেয়, একটা অভ্যাস হয়ে গেছে ও। এইবার তোমার পরে যেই কথাগুলো বলেছে, যেটা কিনা আমি কোয়েশ্চেন করেছিলাম ওকে, তো সেই উত্তরগুলো দিয়েছে। আমি ওর উত্তর দেওয়ার আগেই তোমরা আমাকে উত্তর দিয়ে দিয়েছো, আমার কমেন্ট বক্সে এসে তোমরা আমাকে উত্তর দিয়ে দিয়েছো। তারপরেও দেখো, টান अलग है, ये जो हमारे बीच में टान है ना, टान कनेक्शन वो बहुत स्ट्रॉन्ग है, और खासी खाके वो टान, वो कनेक्शन और भी ज़्यादा स्ट्रॉन्ग हो गई है, ठीक है। इसलिए তোমরা যতই উত্তর দাও না কেন, ম্যান্ডি কিন্তু আমাকে সোনা দিদিকে উত্তর তো দেবেই দেবে, তো উত্তর দিয়েছে। তা সেখানটায় প্রথমে কি বলেছে যে হচ্ছে শাশুড়ি কেন আশীর্বাদ করেনি। হ্যাঁ, আমি ওকে কিন্তু প্রশ্ন করেছিলাম, আমি কিন্তু ওকে কটাক্ষ করিনি, ও সেটা বুঝতে পেরেছে আর ও সেইভাবেই আনসার ব্যাক করেছে আমাকে। সোনা বুনু তো কি বললো যে উপস্থিত ছিল না, আর হচ্ছে এই এইমসে গেছিলো ডাক্তার দেখানোর জন্য, শ্বশুরমশাইকে নিয়ে গিয়েছিল, যেটা কিনা আমি তোমাদের কাছে অলরেডি উত্তরগুলো পেয়ে গেছি। তারপরে কি, তারপরে হচ্ছে তোমার সিমুই পায়েস, ঠিক আছে, সিমুই পায়েসের কথা। হ্যাঁ, ওর মেয়ে নাকি চালের পায়েস ভালোবাসে না, সেটা তোমরা সবাই বলেছো, প্লাস ম্যান্ডিও বলেছে। তো ওকে চালের পায়েস দিয়ে একটা কি যেন হয়, আমাকে একজন ইয়ে করেছে, কি যেন বলে তোমার, কমেন্টও করেছে, একজন পার্সোনালি মেসেজও করেছে, ছাতা আমি ভুলে গেছি। যাই হোক, ওটার সঙ্গে একটা বলে, হ্যাঁ বলা হয় যে অন্য কি একটা জানি বলে, তো সেই হিসাবেই নাকি চালের পায়েসটা খাওয়ানো হয়। এবার বাচ্চা মানুষ যেটা পছন্দ করে না সেটা করলে পরে ও নাক ছিটকাবে, তার জন্যই সিমুই পায়েস করেছে। ইটস ওকে, সবটাই মানসিক আমাদের, তাই না? তারপরে রীতিনীতি, আগে মন তারপরে রীতিনীতি। তো সেই সিমুই পায়েসের বিষয়টা গেল, তোমাদের কাছ থেকেও জানতে পেরেছি, ম্যান্ডির কাছ থেকেও জানতে পারলাম। আচ্ছা,
আর ওই যে খাওয়া দাওয়ার বিষয়টা যে হ্যাঁ ওই সময়ই আর কি আশীর্বাদটা সারতে হয়। আমি এরকম দেখেছি, আমাদের বাড়িতে এরকম হয়, প্লাস হচ্ছে আমার বাপের বাড়িতেও এরকম হয়েছিল যে দুপুরের খাওয়াটা আলাদা রকম, কিন্তু সন্ধেবেলায় আশীর্বাদ করা হয়, ঠিক আছে, প্রদীপ ধূপদীপ জ্বালিয়ে যেরকমভাবে হয় আশীর্বাদ আর কি সেইভাবে করা হয়। এবার ওদের নিয়মটা আলাদা, যে দুপুরের মেন যে খাওয়াটা 5 রকম ভাজা ভাত ঠাত এসব খাওয়ার আগেই আশীর্বাদটা করতে হয়, সেই জন্যই আশীর্বাদটা উইদাউট শ্বশুর শাশুড়ি হয়েছে। এইবার আমি একটা কথা বলি, আশীর্বাদ হয়ে গেছিলো তো, কিন্তু যখন শ্বশুর শাশুড়ি চলে এসেছিল আমি বুঝতে পেরেছিলাম তো শ্বশুরমশাই আসেনি, প্রচণ্ড শরীর খারাপ বলেই হয়তো আসেনি। এছাড়াও এরকম এটা একটা কারণ, আরও একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে এত মানুষ রয়েছে তার মধ্যে হয়তো আসাটা হয়তো তার পছন্দ হয়নি। এই দুটো কারণের মধ্যে সম্ভাব্য যে কোনো একটা কারণ হতে পারে। আমার কথা হচ্ছে তারা আসতে পারেনি, কিন্তু মেয়েটাকে ওখানটায় নিয়ে গিয়ে দাদুর সাথে দেখা করিয়ে নিয়ে আসতে পারতিস, ঠিক আছে। এগুলো হচ্ছে আন্তরিকতা প্লাস লৌকিকতা, এই দুটোর মেলবন্ধনে এগুলো হয়। কারণ কি বলতো, যখন তুই তোর মেয়ের বিয়ে হয়ে যাবে, যখন তার সন্তানাদি হবে, যখন তুই তোরা দিদা দাদু হয়ে যাবি না, তখন বুঝতে পারবি যে সন্তান তো প্রিয়ই, তার যে সন্তান, ঠিক আছে, মানে সুদের থেকে আসলের থেকে সুদের দাম বেশি গায়ে লাগে বা বেশি ভালোবাসা হয় তার প্রতি, সেটা তখন বুঝতে পারবি। এটা আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখে বুঝতে পারি। মেয়েকে জামাইকে তো অবশ্যই ভালোবাসে, কারণ সেটা নারী ছেঁড়া টান, কিন্তু নাতি নাতনিকে যে কী ভালোবাসে সেটা একমাত্র মানে আমি এসে এখানটায় 10 বছর ফিল করেছি। আমি মানে আবার বলে না, এটা সবার কপালে সমান হয় না। আমার কথা ভাবো, আমি সেরকম ভালোবাসা পাইনি, আমার দাদু দিদার কাছে সেরকম ভালোবাসা পাইনি, পিসির কাছে খুব ভালোবাসা পেয়েছি, মাসির কাছে ঠিক আছে, মাসিদের সাথে বন্ধুর মতন মিশেছি, পিসির সাথেও পিসিকে পেয়েছি খুব কম, আমি বড় হতে হতে পিসির বিয়ে হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো পিসির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। বাট ওই মামা বাড়িতে গিয়ে মামারা তো থাকতোই না, মামারা এক মামা এমপিতে থাকে এখনও পর্যন্ত, আমার জ্ঞান হওয়ার পর থেকে এমপিতে থাকে, আরেক মামা অশোকনগর থাকে, ঠিক আছে, আর আমার মামা বাড়ি হচ্ছে হাটতুবা। তো সেখানটায় আমি গেলে পরে কর্তব্যের কথা শুনেছি, ছোট্ট বয়স থেকে কর্তব্যের কথা শুনেছি, ভালোবাসা জিনিসটা আমি শুনিনি, বুঝিও নি, ঠিক আছে, মামা বাড়িতে গিয়ে। কিন্তু আমি এখানে দেখি আমার ভাগনা আর ভাগ্নি, দাদু দিদার কাজ জীবন প্রাণ আমার শাশুড়ি মায়ের। শ্বশুরমশাই তো অত প্রকাশ করে না, বেটা ছেলে মানুষ অত প্রকাশ করে না, কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে আমার নাতি বলছি, আমার ভাগনা ভাগ্নি হচ্ছে প্রাণ, ঠিক আছে। তো তারা খুব আদরের জিনিস হয়। আমি সেই জন্যই বললাম, আশীর্বাদ করতে পারিনি, উপস্থিত ছিল না, ইটস ওকে। ভালোবাসে সেটা কাউকে বোঝাতে হবে না, আমরা সবাই বুঝি যে তোর মেয়েকে কতখানি ভালোবাসে, ইভেন তোদেরকেও কতটা ভালোবাসে, কিন্তু তা সত্ত্বেও যদি একটুখানি নিয়ে যেতিস আশীর্বাদটা, বা ওই জায়গাটায় ওই মোমেন্টে যে মা তুমি তো আশীর্বাদ করোনি, তুমি একটুখানি মেয়েকে আশীর্বাদ করো। বড়দের আমাদের মাথার উপরে হাত রেখে আশীর্বাদ করতে হয় না, তারা সবসময় তাদের উইশেস সবসময় আমাদের কাছে আমাদের সঙ্গে থাকে, কিন্তু তারপরেও সবাই করেছে, এটা একটা ভালো লাগতো, তাই না। এছাড়া আমি যে কটাক্ষ সুরে বলিনি সেটা তুই ভালো মতন জানিস, কারণ আমি নিজে গিয়ে দেখে এসেছি কীরকম সম্পর্ক, ঠিক আছে। তো এটা গেল আশীর্বাদের বিষয়। আচ্ছা, আশীর্বাদের বিষয় গেল, এইবার হচ্ছে ওই বিষয়টা খুব গায়ে লেগেছে, গুড়গুড়িকে কেন পাশে বসিয়েছে, শাশুড়িকে কেন দূরে বসিয়েছে, হ্যাঁ খুব গায়ে লেগেছে, ওইখানটা আমাকে একটুখানি ঠুকেছে। বানতা হ্যাঁ বস, যেটা আমাদের মন মতন হয় না, ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা একটু ওরকমভাবে ঠুকি, আমার ভালোই লেগেছে ওরকম ঠোকাটা। আমি ভাবছি ওরে বাবা ঠুকছে আমাকে, ঠোক আমি আসছি নেক্সট। তো গুড়গুড়ির কথা বললে তুই এত পজিটিভ হয়ে যাস কেন? হ্যাঁ ঠিক বললাম, পজিটিভ হয়ে যাস কেন? গুড়গুড়িকে নিয়ে কিছু বললে তোর মধ্যে একটা পজিটিভনেস কাজ করে, কিসের জন্য? আমি কিন্তু কখনো কারোর মধ্যে ভাঙতি ধরানোতে বিশ্বাস নই। আমি এটা সবসময় বলেছি, একজন পারে না দুজনের মধ্যে যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে সম্পর্ক ঠিক থাকে সেখানটায় ঢুকতে কিছু করতে, তো তোদের মধ্যে তো সম্পর্ক ঠিকই আছে। গুড়গুড়িকে বলেছি নিয়ে ব্যাস তেরে পুড়ে উঠেছে, হ্যাঁ তেরে পুড়ে উঠেছো না, তোমার তেরে পুড়ে ওঠা বের করবো একদম। তো তুই বলছিস যে ওই সময়টা আমি ভেবেছি সবাই খাটে উঠে বসুক, কিন্তু কে কার পজিশন কোথায় থাকবে সেটা অত ভাবিনি। তোকে একটা কথা বলি ম্যান্ডি, এইগুলো না ভাবতে হয় না, এইগুলো প্ল্যান করতে হয় না, এইটা অটোমেটিক চলে আসে, এটা অটোমেটিক চলে আসে। আমি আমার যেবার জন্মদিন করেছিলাম ওই টুনি বেবি, তারপরে আরও দুজন ইউটিউবার এসেছিল না আমাদের বাড়িতে, প্লাস আরও আত্মীয় স্বজন ছিল, তারা দেখেছে যে অনেক মানুষের মধ্যেও, ঠিক আছে, অনেক মানুষের মধ্যেও কিভাবে একটা নির্দিষ্ট জায়গা বজায় রাখতে হয়,
হ্যাঁ, আমি ওই ক্লিপটা আমি তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, পার্সোনালি পাঠিয়ে দেবো, দেখবি আমি কেকের ইয়েটা ধরে রয়েছি, আমার সাথে সাথে আমার ভাগ্নি রয়েছে, ভাগনা রয়েছে এক পাশে, আরেক পাশে আমার বান্ধবীর ছেলে ছিল। আমরা এই কয়জন মিলে কেকটা কাট করেছি, কারণ আমি বাদ দিয়ে, আমি তো বার্থডে ওমেন ছিলাম সেদিন, গার্ল বেরিয়ে গেছে, বার্থডে ওমেন ছিলাম সেদিন, আর আমার থেকে যারা ছোট ছিল ওই কয়জন আমার সামনে ছোট উপস্থিত ছিল, তো তাই তাদেরকে নিয়ে আমি কেকটা কাট করেছি। তো এগুলো না মাথায় নতুন করে আনতে হয় না, এক্সট্রা করে, নতুন করে না, এক্সট্রা করে আনতে হয় না যে আমি কাকে কোন জায়গাটা দেব, এটা এক্সট্রা করে আনতে হয় না। তুই বলি না যে আমার ওই সময় ওইসব ভাবারই ইয়ে ছিল না, ভাবতে হয় না, এগুলো অটোমেটিক্যালি চলে আসে, এগুলো অটোমেটিক্যালি চলে আসে যে আমার ঘরে বড় কে আছে, আমার খোদ শাশুড়ি রয়েছে, ঠিক আছে। তো তার কোলে বসিয়ে নাতনিকে তারপরে কেকটা যদি কাটতিস না, সত্যি বলছি ওই জায়গাটার লুকটাই চেঞ্জ হয়ে যেত। যেরকম আমরা বলি না যে তরকারি শেষে যদি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিই ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়, ঠিক সেরকম একটা জিনিস পুরো যদি পারফেক্ট করতে হয়, তুই একটা ওয়েতে চলে যাচ্ছিস যে আমি অত ভেবে চিনতে বসিনি যে যারা এই সমস্ত ভাবছে তারা কি ভাবছে, না সেরকম কিছুই ভাবিনি। খুব যে একটা মানে ইম্পসিবল জিনিস তোকে বলেছি, বা তার জন্য খুব একেবারে খাটনি করতে হবে সেরকম কিন্তু কিছু বলিনি। এটা জাস্ট একটা কুইক সেন্সের বিষয়, যেটা তোর মধ্যে ছিল না, এটা অ্যাকসেপ্ট কর প্লিজ, এটা অ্যাকসেপ্ট করতে হবে। বান্ধবীকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছিস, আমরা সবাই বুঝতে পারছি। হয়তো তোর কোনো বাধ্যবাধকতা বা কোনো ভালোবাসার জায়গা থাকতে পারে যার জন্য তুই দিচ্ছিস, যেমন কিনা এত মানুষ কন্ট্রোভার্সি করছে, কিন্তু তুই আমার প্রশ্নের উত্তর প্রপার ওয়েতে দিচ্ছিস, তার জন্য চুমু। কিন্তু ওই গুড়গুড়ির আগেও কিন্তু শাশুড়ি তোর কাছে, তাই না? ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোর কথা না ভুলে যাস না কখনো। জীবনে কঠিন সময় যখন আসে তখন যারা সঙ্গ দেয়, চেনা অচেনা হোয়াটএভার, তারাই হচ্ছে কিন্তু আসল মানুষ। আর সেখানে তোর শ্বশুর শাশুড়ির ভূমিকা তোর জীবনে সবচেয়ে ওপরে। হাজব্যান্ড মেনে নিয়েছে, হাজব্যান্ডের কারণ রয়েছে, শ্বশুর শাশুড়ি চাইলে নাই মানতে পারত, তাদেরও কারণ রয়েছে, তাদের ছেলেটাই তো হচ্ছে তাদের মেন কারণ। তো যাই হোক, এই বিষয় নিয়ে আর কিছু বলার নেই আমার, এইটুকুই বলার। এইবার আসি গিফট নিয়ে। ওয়াও আই এম সো হ্যাপি টু সি দ্যাট যে তোরা তোদের মেয়েকে বই গিফট করেছিস। অনেস্টলি আমি দেখে খুব খুশি হয়েছি। এই দুটো গিফট যদি সেদিনই চলে আসতো তাহলে গিফট নিয়ে যেই কথাগুলো বলেছি তার সাথে সাথে এই প্রশংসাটাও করে ফেলতাম, ঠিক আছে। যদিও বা তোরা আমার প্রশংসার জন্য ওয়েট করিস না, মনে হয় এটা মনে হয়, কিন্তু আমি কিন্তু তখনই করতাম। এই যে ভূতের বই বলো, যে কোনো নিষিদ্ধ বই ছাড়া মানুষ যদি যে কোনো বই পড়ে, ঠিক আছে, তাহলে শুধুমাত্র যে তার পড়ার আগ্রহ বাড়বে শুধু সেটা না, শব্দভাণ্ডার বাড়তে থাকবে, শব্দের যে ভাণ্ডার, সেই ভাণ্ডার বাড়তে থাকবে, তার কথা বলার মধ্যে সেই শব্দগুলো প্রয়োগ করতে শিখবে। অনেক বিষয় আছে। শিক্ষা বিদ্যা এমন জিনিস না যে আমরা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লাই করি। হ্যাঁ, হয়তো সবসময় তার বিনিময়ে আমরা পয়সা উপার্জন করতে পারি না, কিন্তু শিক্ষা এমন একটা জিনিস যেটা কেউ কোনোদিনও আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না, আর যেটা ছড়ালে, যেটা বললে বাড়বে ছাড়া কমবে না। খুশির মতন বিদ্যা শিক্ষা এগুলি হচ্ছে অনেকটা খুশির মতন। খুশি যখন আমরা 5টা মানুষের সাথে ভাগ করে নিই, সেটা যেমন বাড়তে থাকে, বিদ্যাটাও ঠিক সেরকম। আমরা যত মানুষের সাথে সেই বিদ্যার প্রয়োগ করব, বিদ্যাটা তত বেশি প্রসারিত হবে। তো সেই ক্ষেত্রে কমিক বই বলো, তারপরে ভূতের বই বলো, তারপরে হচ্ছে তোমার এই যে বিভিন্ন টাইপের পড়ার বই, যেগুলো কিনা পড়া ভালো, সেই বইগুলো যদি জন্মদিনে দেওয়া যায়, সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি উপকারী। কারণ বাচ্চাটার খেলার ভগবান এমনই কপাল করে পাঠিয়েছে বাচ্চাটাকে যে ওর খেলার অভাব নেই, খেলার জিনিসের অভাব নেই, ঠিক আছে। না চাইতেই মা এনে দিচ্ছে, যদিও বা এটা অতিরিক্ত, তবুও করে যে না ঠিক আছে আমি তো পাইনি, মেয়েকে দিই, এটাই ভেবে হয়তো দেয়, বা হয়তো পেয়েছিল, হোয়াটএভার। তো ভালো লাগে যে যখন বাবা মা মানে কনসার্ন হয়ে যায় যে আমার সন্তানের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এই সেন্সটুকু আমি যতটুকু স্যান্ডির মধ্যে দেখেছি, ম্যান্ডির মধ্যে দেখি না, আমি দেখি না এই সেন্স। ম্যান্ডির হচ্ছে গেজেট, ইলেকট্রনিক গেজেট দেবে মেয়েকে, তাড়াতাড়ি বড় করে তাড়াতাড়ি ব্লগার তৈরি করবে, ঠিক আছে, বা ইউটিউবের লাইনে বা অন্য কোথাও, কারণ ম্যান্ডি জানি ইউটিউবে কতখানি পয়সা। তো সেই হোক না, অসুবিধা নেই, এটাও একটা প্রফেশন হোক, কিন্তু তার আগে শিক্ষাটা প্রপারলি গ্রহণ করতে হবে ইন ফিউচারে, যাতে করে
যেই সমস্যার মুখোমুখি বা যেই কঠিন পরিস্থিতির মুখোমুখি মা মেয়ে হয়েছে, মানে ম্যান্ডি আর ম্যান্ডির মা হয়েছে, সেটা যাতে ওর মধ্যে না আসে তার জন্য, না এটা বলবো না যে যারা শিক্ষিত তারা এই কাজ ভুল করে না, তবুও যতটা পারা যায় ওর মধ্যে পজিটিভিটি ইনপুট করতে হবে, কারণ প্রচুর নেগেটিভিটি দেখে ফেলেছে বাচ্চাটা এইটুকু বয়সে। এই কারণের জন্যই বলছি। বাই দ্য ওয়ে, ওই বইগুলো গিফট করার জন্য ভেরি মাচ কংগ্রাচুলেশন, তাই তো বলে, অনেক 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 কংগ্রাচুলেশন স্যান্ডিকে। আর আগের বারও যে বই দিয়েছিল সেটা কিন্তু শুনিয়ে দিয়েছে। মা গো মা, কত খেয়াল করে আমাকে। বলছে আগের বারও একটা বই দিয়েছিলে না তুমি, সেটা আমাকে শোনালো যে আমরা শুধু এই গিফট দিইনি, বা স্যান্ডি শুধু সাইকেল দেয়নি, বইও দিয়েছিল। বা খুব ভালো, আমি হয়তো সেটা খেয়াল করিনি, এখন শুনলাম, এখন প্রশংসা করে দিলাম। হ্যাঁ, প্রত্যেক মাসে যদি তুই শুনলি যে বই পড়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে আরেকটা বই এনে দিলি। ওই খেলনা পুতুল ও তো অনেক হয়েছে, অনেক আছে, ঠিক আছে, যদিও বা ওর পুতুল খেলার বয়স, তার পাশাপাশি এই অভ্যাসগুলো যদি তুই তৈরি করতে পারিস, দেখবি তোরই আখেরে লাভ হবে, তোরই ভালো হবে, কারণ তোর মেয়ের ভালো মানে তোর ভালো হওয়া। গিফটের ব্যাপারটা গেল। আচ্ছা, এইবার আসি, এবার একটুখানি মানে রিয়েল ওয়েতে, রিয়েল মিনিংয়ে কন্ট্রোভার্সি হয়ে যাক। সেটা হচ্ছে ওর বাবার বাড়িটা, যেটা কিনা জন্মদিনে ওকে গিফট দিয়েছে। তখন যখন কিনা আর কি ম্যান্ডি এই বাড়িটা ঠিক করছে, আমি তখন বলেছিলাম কতদিন যাস আমি দেখব, কতদিন এই বাড়ি ওই বাড়ি করতে পারিস দেখব। এছাড়াও অনেক মন্তব্য করেছিলাম, যেমন কিনা ওটা বৈঠকখানা জলসাঘর বানাবে, ওখানটায় খাওয়া দাওয়া হবে আর কি, যেগুলো এখানে খায় না মেয়ের সামনে, সেখানে ওখানটায় গিয়ে একটা আড্ডা টাইপের হবে, হ্যাঁ আড্ডাখানা তৈরি হবে, এরকম বলেছিলাম। তারপরে যখন ও দেখলাম ওই টাইলস ফাইলস বসাচ্ছে না, তখন আমি বলেছিলাম এইভাবে জিনিসপত্র নেওয়া আনা এই সমস্ত করে কতদিন তুই পারবি। দেখো আমার কথাটা কিন্তু খেটে গেল। হার্ডলি মনে হয় 3 থেকে 4 বার গেছে ওখানে, ওই বাড়িটাতে 3 থেকে 4 বার গেছে, ব্যাস। তারপরে আর কিন্তু যাতায়াত বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এবার এই যে এই সময় আমি বলেছিলাম, বলার পরে কি বলেছিল, ভাড়া, আরও সবাই বলেছিল যে ভাড়া দেওয়ার কথা, আমিও বলেছিলাম ভাড়া দেওয়ার থেকে সবচেয়ে বেশি ভালো হচ্ছে ওর মাকে যদি এনে রাখে। আর ওর মা হচ্ছে গুছানি, তো গুছিয়ে গাছিয়ে রাখতো, বাড়িটার যত্ন করাও হতো, যে খরচাটা করেছে সেটা যত্ন করাও হতো, আর ওর মায়ের ভাড়াটাও গুনতে হতো না। এটা আমরা প্রত্যেকে বলেছি, প্রত্যেকটা মানুষ আমরা বলেছি। তো এটা নিয়ে কিছু কথা আমাদের অফ ক্যামেরা হয়েছে, সেটা আমি এখানটায় বলতে পারবো না যতদিন না পর্যন্ত ম্যান্ডি না বলবে। তো সেটা নিয়ে যখন বাড়িতে ঢুকছে, বাড়িতে ঢুকে বলছে দেখো কি অবস্থা। হ্যাঁ, অবস্থা তো হবেই, মাসের পর মাস ওইভাবে পড়ে রয়েছে। তোর কি মনে হয় তুই এইভাবে সাজিয়ে গুছিয়ে বাড়িটাকে রেখে দিয়ে চলে গেছিস, ব্যাস হয়ে গেল? একটা বাড়িতে যদি দিনের পর দিন মানুষ না থাকে না, কথায় আছে অশুভ আত্মার বসবাস হয়ে যায়, এটা কথাতেই আছে। জানি না এর পেছনে কতটা সায়েন্টিফিক প্রুফ আছে আমি জানি না, কিন্তু এটা কিন্তু মানুষে বলে যে ভুতুরে বাড়ি হয়ে যায় কেউ দিনের পর দিন না থাকতে। আরও ওই বাড়িতে তোর বাবা প্রাণত্যাগ করেছে, তো সেক্ষেত্রে ওই বাড়িতে কারো থাকা অল টাইম ভীষণ জরুরি, ভীষণ জরুরি, ঠিক আছে। তো ঢোকার পরে তুই যেই কথাগুলো বললি, মানা গেল না রে, মানা গেল না। সেটা হলো তুই একা থাকতে পারবি না, কারণ হচ্ছে স্যান্ডি 1 নম্বর 2 নম্বর, 1 নম্বর তো ঠিক আছে, 2 নম্বর করার জন্য বাড়িতে যায়। একটা মানুষের একদিনে কয়বার 2 নম্বর যেতে হয়? আর তোদের বাড়ি থেকে তোর এই তোর নিজের বাড়িটা, ঠিক আছে, নিজের বাড়িটা দূরত্ব খুব একটা বেশি না। আর তার মধ্যে কি আছে, তোদের কি ভ্যানে করে, টোটোতে করে, অটোতে করে যেতে হবে না, তোদের রয়েছে পক্ষীরাজ। তাহলে সেই পক্ষীরাজে চেপে একটু 2 নম্বর করতে কত সময় লাগে, হাগু করতে কত সময় লাগে? ঊর্ধ্বে 10 মিনিট, তাও অত সময়। আর আমি দেখেছি তোদের বাংলা স্টাইলে অতক্ষণ ওইভাবে বসে থাকাও যাবে না, একটু কোমর ব্যথা হয়ে যাবে, ঠিক আছে। তো ওইটুকু সময় তুই একা থাকতে পারিস না? তুই কী রে? আমার না সত্যি বিশ্বাস করো, যেদিন বরের ছুটি থাকে সেই দিন কাজের সময়টা বেশ ভালো কেটে যায়। তারপরে যখন ভিডিও করার টাইম আসে, এটা আগে হতো না, ভিডিও করার টাইম যখন আসে না, তখন মনে হয় কি ও বাড়ির বাইরে চলে গেলে ভালো হতো, আমি একটুখানি রিল্যাক্সে ভিডিও করতে পারতাম, বিশেষ করে কন্ট্রোভার্সিয়াল ভিডিও। বিশ্বাস করবে না, আমি 5 মিনিট 10 মিনিট বসে থেকে তারপরে ভিডিওটা শুরু করেছি, কারণ বাইরে মিস্ত্রি কাজ করছে। মানে আমার কনসেন্ট্রেশনে যদি একটুখানি ব্রেক হয়, আমার মারাত্মক পরিমাণে রাগ উঠে যায়। তো সেখানে তোর বর যদি একটুখানি হাঁক দিয়ে যায়, সেই সময়টুকু তুই একা থাকতে পারবি না? তোর কেমন করবে? হ্যাঁ, এটা মানা যায়, এই কারণগুলো মানা যায় যে তুই ওই বাড়িতে কেন যাচ্ছিস না, এটা মানা যায় না, অসম্ভব।
যে তোর বর কিছুক্ষণের জন্য থাকছে না, তার জন্য তোর ভালো লাগে না, তোর বাবার কথা মনে পড়ে, তোর চোখ থেকে টপ টপ করে জল পড়ে। আমি না বুঝি না তুই এই কথাগুলো কী করে বলিস, সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরাতে কথাগুলো কী করে বলিস, আমি না বুঝি না, সত্যি বলছি। হয়তো তোর চোখের জল পড়ে, হয়তো তোর চোখের জল পড়ে, কিন্তু আমরা দর্শকরা কী দেখেছি? আমরা দর্শকরা দেখেছি তোর বাবা যেদিন মারা গেল তার আগের দিন তুই গেলি, তোকে থাকতে বললো, তোকে কাছে বসতে বললো, তুই কাছে পর্যন্ত ঘেসলি না, তুই বললি হ্যাঁ আছি তো করে রান্নাঘরে চলে গেলি ওই মালতীদির সাথে কথা বলতে। আমরা প্রত্যেকে দেখেছি, ঠিক আছে না? লাস্ট কটা দিন তুই তোর কাছে নিয়ে রেখেছিস, কিচ্ছু দেখিনি। সাথে এটাও দেখেছি যে যেদিন আর কি দাহ করে এসেছিস সেই দিন রাত্রেবেলা স্যান্ডি নাক ডাকছে সেটা আমাদেরকে শোনাচ্ছিস আর হাসছিস। ওই সময়টা ওই রকমটা হয় না, ওই সময় ওই সমস্ত আসে না, ঠিক আছে? আর তাছাড়া ওই তোর বাবার অসুস্থতা কালে আমরা তোর যা রূপ দেখেছি, তারপরে না এই কথাগুলো মেনে নিতে দর্শক হিসেবে খুবই কষ্ট হয় যে তোর বাবার জন্য মন খারাপ করে, চোখ থেকে টপ টপ করে জল পড়ে, দেখিনি। আমরা দেখেছি তোর বাবার মারা যাওয়ার পরে ওই বাড়িটাকে সুন্দর করে সাজানোর একটা ধুম, রং করা, টাইলস বসানো দিয়ে শুরু করে তারপরে সব হয়ে গিয়ে এখান থেকে খাট নিয়ে যাওয়া, নিজের বাড়িতে একটা খাট আনা, তারপরে ওখানটায় গিয়ে রান্নাবান্না করা, খাওয়া দাওয়ার একটা আলাদাই ধুম দেখেছি। বাবার জন্য কষ্ট পেতে দেখিনি, ঠিক আছে? তো যেটা দেখিনি সেটা নিয়ে যদি তুই বলিস যে চোখ থেকে টপ টপ করে জল পড়ে, আমাদের দর্শক হিসেবে আমাদের কিন্তু হজম তো হবেই না, মানতেও কষ্ট হচ্ছে, বুঝতে পারলি তো? তারপরে স্যান্ডির কথা বলছি, স্যান্ডি নাকি তোদের ওই বাড়ির বাথরুমটায় গেলে গা ছমছম করে। হ্যাঁ রে, ছেলে মানুষ তো, ছেলে মানুষের এত ভয়। সে একবার লাইভ করেছিল মনে আছে ওরা, সেই লাইভে হচ্ছে ম্যান্ডি ওই যে নেগেটিভ একটা পিকচার দেখানো হয় রাত 2টোর সময়, ওরকম করছে, দর্শকরা ভয় পাচ্ছে ওর ভিডিও দেখে। আর ও ওই বাড়িতে বসে, ওর কোনো ভয় ডর নেই, ম্যান্ডির ভূতে টুতে ভয় নেই, সেটা কিন্তু দেখে বোঝা গেছে। ম্যান্ডির ভয় নেই, স্যান্ডির ভয়। ম্যান্ডির জায়গায় স্যান্ডি, স্যান্ডির জায়গায় ম্যান্ডি হলে ভালো হতো, তাই না? তো যাই হোক বন্ধুরা, ওই বাড়িটা যে অবহেলিত হবে সেটা আমি প্রথম থেকেই জানতাম, কারণ ওইভাবে মেনটেন করা যায় না। ওই বাড়িতে কেউ থাকতো, ওই বাড়িটাতে পার্মানেন্টলি কেউ থাকতো, তারপরে ওরা যেত, থাকতো, খেত, সেই ব্যাপারটা আলাদা, সেটা পুরো আলাদা বিষয়। কিন্তু এইভাবে সব কিছু নিয়ে যাওয়া, তেল ডাল নুন চাল মশলা সব কিছু নিয়ে যাওয়া, তারপরে আবার ওখান থেকে লোটা কম্বল গুটিয়ে আসা, ওটা ইজি নয়। আর ওখানটায় মেন কি আনতে গেছিল? শ্যাম্পু। এই শ্যাম্পু দন্ত সয় জফলা আকার ময় হস্যু শ্যাম্পু, আমাদেরটা শ্যাম্পু। সত্যি ওরা কেউ কোনোদিনও চেঞ্জ করতে পারবে না। পাউরুটি, বস্তাকি, তারপরে প্লাউড, তারপরে আরও অনেক আছে, হ্যাঁ, ধূপধাপ গান, হুদুম পাদুম জল খাওয়া, স্পাইটের বোতল, তারপরে বলেছে স্প্রাইটের বোতল, এটা স্প্রাইট, রফলাটা হয়ে গেল রফলা স্প্রাইট, বুঝতে পেরেছি? তো যাই হোক, চলো বন্ধুরা, আরও একবার তোমাদেরকে শুভ পঞ্চমী জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো, সাথে ভিডিওটাও দেখো। টাটা।